সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান একই সঙ্গে বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমরা আলোচনা করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের নতুন অভিযোগ নিয়ে দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে। সেটিকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে এর সত্য মিথ্যা এবং অভিশাপের নতুন বিতর্ক, এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে দুজন অতিথিকে। আমার ডানে প্রথমে রয়েছেন আমেরিকান ভিত্তিক টিভিএন 24 নিউজের টেলিভিশন নিউজের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং রয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। আপনারা দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি বলেছি এটি নিয়ে আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দেরকে আরো যত্নবান হতে বলেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন চা শিল্পের বিকাশ ঘটাবে সরকার। বন্যা কবলিত সিলেটে আজ আবার ভারী বৃষ্টি, নগরের কিছু এলাকা ডুবে আছে, চরম দুর্ভোগের জীবনে রোগ বিস্তারের আশঙ্কা। আসছে জাতীয় বাজেটে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে, এই খাতে দক্ষ মানব সম্পদ তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাকি 7 উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ, মোট ভোটার প্রায় 1.5 কোটি, ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় জিনিস। এবং ভারতের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি জোট টানা তৃতীয়বার জয়ের পথে, তবে কমেছে আসন, অন্যদিকে কংগ্রেসের চমকে দেয়া উত্থান। শিরোনামগুলো দেখছিলাম, বিচিত্র ধরনের খবরই রয়েছে, তবে আমরা আলোচনা করতে চাই ডক্টর ইউনূসকে কেন্দ্র করে নতুন বিতর্ক। আপনারা জানেন যে কর ফাঁকি, শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি মামলায় তো তার 6 মাসের সাজাও হয়েছে। সবশেষ তার বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক নতুন করে কিছু অভিযোগ উত্থাপন করেছেন, যে অভিযোগগুলো ইতিমধ্যে দুদকে দেওয়া হয়েছে তদন্তের জন্য, এবং এটিকে কেন্দ্র করে কিছু নতুন বিতর্কও এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তার যে এখনকার জীবন সেটি অভিশপ্ত জীবন। কেন অভিশপ্ত জীবন, সত্য মিথ্যার এই বিতর্ক কেন নতুন করে আবার হচ্ছে সেটি একটু জানতে চাই। প্রথমে গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার, আপনার কাছেই জানতে চাই। আপনারা নতুন একটি অভিযোগ খুবই সর্বসাম্প্রতিক গত মাসের শেষের দিকেই করেছেন দুর্নীতি দমন কমিশনে, যেখানে বলেছেন যে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় ডক্টর ইউনূস তাদের পারিবারিক একটি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছেন যেখানে আইনের লঙ্ঘন হয়েছে। এই অভিযোগটি কি সেটি একটু প্রথমে জানতে চাই, এবং এই ঘটনাটি কোন সময়ের? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি বৈশাখী টেলিভিশনের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি যে প্রশ্নটি করলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সময়ের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আমরা সম্প্রতি 26শে মে গত মাসে আমরা একটি অভিযোগ দুদকে দায়ের করেছি অভিযোগ আকারে। এটি মূলত এই অভিযোগটি যে আমাদের অনেকগুলো অভিযোগ পেয়েছি আমরা, এই বিভিন্ন অভিযোগ গ্রামীণ ব্যাংকের পরিচালনা নিয়ে নানান দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় এসেছে, সেটা 97 থেকে আসা শুরু করেছে। কিন্তু বর্তমান যে পরিচালনা পর্ষদ আছে তারা গ্রামীণ ব্যাংকে একটি যুগোপযোগী, আরও ফরওয়ার্ড থিঙ্কিং এবং সময়োপযোগী একটি ব্যাংকে পরিণত করবার জন্য যখন কার্যক্রম হাতে নিয়েছে, তখন তারা নানান ধরনের বাধা বিঘ্ন, বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পাচ্ছিল। তখন তারা কি করেছে যে আগের যে দুর্নীতির অভিযোগগুলো, আগের যে অডিট বাংলাদেশ ব্যাংক অডিট করেছে সেখানে যে বিভিন্ন ধরনের দুর্নীতির কথা বলা হয়েছে সেগুলো ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এরপর 2011 সালে একটি অর্থ মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রিভিউ রিপোর্ট হয়েছে, এরপর একটি কমিশন গঠিত হয়েছিল। এগুলোর ধারাবাহিকতায় তারা ব্যাংকটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা কম্প্রিহেন্সিভ অডিট করে, যেটা 40 বছর কভার করে, 1983 সাল থেকে 2023 পর্যন্ত একটা কম্প্রিহেন্সিভ অডিট করে। এই কম্প্রিহেন্সিভ অডিট করতে যেয়ে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু গ্রামীণ ব্যাংককে সামনে নিয়ে যাওয়া,
কারণ এটার সাথে 1,05,00,000 সদস্যের জীবন জড়িত। সেই সঙ্গে কিন্তু দেখেন এটা কিন্তু বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী এর সাথে জড়িত, এর সঙ্গে 22,000-এর বেশি কর্মচারীর জীবন জড়িত। তো সেই প্রতিষ্ঠানটি যখন চালাতে যেয়ে আমরা যখন কম্প্রিহেনসিভ অডিট গ্রামীণ ব্যাংক করলো, তখন এমন কিছু জিনিস তথ্য উপাত্ত গ্রামীণ ব্যাংকের হাতে এসে পৌঁছলো। গ্রামীণ ব্যাংক যেহেতু একটি সরকারি আপনার সংবিধিবদ্ধ সংস্থা, আপনি জানেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল একটি অধ্যাদেশের মাধ্যমে 1983-তে, সেহেতু এই একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে তার সামনে যখন দুর্নীতি বা ক্রিমিনাল এভিডেন্স আসে, তখন কিন্তু এই সংগঠন কোনোভাবে তার আইনি বাধ্যবাধকতা থেকেই তাকে এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে হয়েছে। কি কারণে? গ্রামীণ ব্যাংক যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি বিশেষায়িত ব্যাংক, সেহেতু এর কোনো কর্মকর্তা কর্মচারী যদি কোনো আইনের ব্যত্যয় ঘটায়, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হয় দুদকে। এগুলো দুদকে তফসিলভুক্ত অপরাধ হিসাবে, সেহেতু আমরা একটি অভিযোগ দুদকে জানিয়েছি। অভিযোগটি কি সেটা একটু জানতে চাই। আমরা যে অভিযোগটা জানিয়েছি সেটি হলো অনেক অভিযোগ এসেছে, তার মধ্যে যে অভিযোগটা আমরা এখানে জানিয়েছি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এখানকার এমডি ছিলেন, সেই থাকা সময়কালীন সময়ে তার একটি পারিবারিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। এটি একটি ছাপাখানা, এটি একটি মুদ্রণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির মালিক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে 25% শেয়ারের মালিক এখন পর্যন্ত, এবং এটার আরও মালিক ওনার বাবা মারা গেছেন জনাব দুলামিয়া সওদাগর এবং ওনার ভাইরা। এই প্রাইভেট প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি, সেই কোম্পানিটিকে আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। এর 19 ধারায় যেটা বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি কি কার্যক্রম করতে পারবে, 20 ধারায় বলা আছে এর বাইরে কোনো কার্যক্রম করতে পারবে না। আর গ্রামীণ ব্যাংকের মূল বিশেষায়িত ব্যাংক, তো এখানে বলা আছে যে এই ব্যাংক শুধুমাত্র গ্রামীণ হতে হবে, গ্রামীণ, দরিদ্র, ল্যান্ডলেস, ভূমিহীন সদস্যদের মাঝে ঋণ বিতরণ করতে পারবে। এর বাইরে গ্রামীণ ব্যাংক আপনাকে আমাকে যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বে না, তাদেরকে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানকে কাউকে ঋণ দিতে পারবে না। এটাই শুধু গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটি প্রাইভেট কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড বাই শেয়ার যাকে বলে, এবং যে কোম্পানিটার মালিক ডক্টর ইউনূস নিজে, তিনি ম্যানেজিং ডিরেক্টর অফ গ্রামীণ ব্যাংক। অপর প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তখন ছিলেন তার বাবা, এটা 90 সালের ঘটনা আমরা বলছি। তখন তিনি একটা চুক্তির মাধ্যমে এই কোম্পানিটিকে একটা ঋণ দিলেন। এই যে ঋণটা দিলেন, এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের আইন অ্যালাউ করে না। আপনি এই আইনে একেবারে কমপ্লিট বার আছে, এবং আপনি দেখবেন আরেকটা ডক্টর মোহাম্মদ একটা হলো ঋণ বিতরণটা গ্রামীণ ব্যাংকের আইনসম্মতভাবে হয় নাই। এরপর যেটা হয়েছে, এই কোম্পানিটিকে উনি আবার কি করেছেন, একটা ম্যানেজিং এজেন্ট চুক্তি করেছেন, যেটাও গ্রামীণ ব্যাংকের আইনসম্মত হয়নি। গ্রামীণ ব্যাংক শুধুমাত্র রুরাল মানে হচ্ছে গ্রামীণ প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারবে। প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড, এটা আপনারা জানেন যে এটা একটা চট্টগ্রাম ভিত্তিক একটা প্রতিষ্ঠান, যেটা কোনো রুরাল প্রতিষ্ঠান নয়, এবং এটা কোনো গরিব দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নিয়োজিত কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা কমপ্লিট ছাপাখানা। সেই প্রতিষ্ঠানকে উনি যখন ম্যানেজিংয়ের দায়িত্ব দিলেন, সেখানেও তিনি আইনের ব্যত্যয় ঘটালেন। আরেকটি অভিযোগ আমরা এখানে নিয়ে এসেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানটি তার ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে তিনি কার্যাদেশ দিলেন, প্রিন্টিংয়ের কার্যাদেশ। এবং ওনার আইনজীবী, আপনারা দেখবেন বিভিন্ন মিডিয়ায় ওনারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী এবং ইউনূস সেন্টারের মাধ্যমে যে কথা বলবার চেষ্টা করছেন, যে ওই সময়ে ওনারা আর কোনো প্রিন্টিং প্রতিষ্ঠান পেলেন না যেটার মাধ্যমে কম দামে দ্রুততার সাথে কোয়ালিটি সম্পন্ন কাজ করা যাবে। এই তিনটার কথা বললেন। এখন একবার একটু চিন্তা করে দেখুন তো, ঢাকা শহরে হচ্ছে গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার, ঢাকা শহরের আশেপাশে আর কোনো প্রিন্টিং প্রেস পাওয়া গেল না, যেতে হলো চট্টগ্রামে। তাও হতো যদি এটার গ্রামীণ ব্যাংকের যে ক্রয় নীতিমালা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে সাইন করেছেন, সেই ক্রয় নীতিমালাতে বলা আছে কিভাবে দরপত্র নির্ধারণ করা হবে, অর্থাৎ ওপেন টেন্ডার মেথড করতে হবে, সেগুলো তিনি কোনোটাই ফলো করলেন না।
আসল সত্য যেটা আমাদের কাছে যে তথ্য উপাত্তগুলো রয়েছে, যে দালিলিক প্রমাণ রয়েছে, সেটি হলো এই প্রতিষ্ঠানটি আসলে ওই সময় ব্যাংক্রাপসির মুখোমুখি ছিল, একেবারে লোনে জর্জরিত ছিল। কারণ প্রথম যে লোনটা গ্রামীণ ব্যাংক দেয় এই প্রতিষ্ঠানটিকে, সেই লোনটা দিয়ে তখন জনতা ব্যাংকের সাথে ওনাদের একটা লোন ছিল এই প্রতিষ্ঠানটির, সেই লোনটিকে উনি পরিশোধ করলেন প্রথমেই। কিন্তু অর্থাৎ যদি গ্রামীণ ব্যাংক ওই লোনটা না দিত, তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রতিষ্ঠানটি ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া হয়ে যেত। তো এই অবস্থা থেকে বের করে আসার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সামনে একটা কিন্তু বিরাট জনরা তৈরি করেছেন, অর্থাৎ একটা গল্প তৈরি করেছেন। সেটা হচ্ছে তিনি নিজের জন্য কিছুই করেননি, সব কিছু করেছেন মানুষের জন্য। কিন্তু আমরা এখানে এমন একটা জিনিস ঠিক আছে, অনেক অনেক দীর্ঘ অভিযোগ আছে। অভিযোগটি যেহেতু দুদকের তফসিলভুক্ত অপরাধ, সেজন্য আপনারা দুদকের কাছে করেছেন, সরাসরি থানায় মামলা করেননি। কিন্তু একটা জিনিস খুবই জানার কৌতূহল, যে আপনি যেটা বলছেন যে এটি 1990 সালের ঘটনা, আপনারা এটা অভিযোগটা দায়ের করলেন 2024 সালের মে মাসে এসে। কেন করলেন সেটির উত্তর নিব, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন পর্যন্ত যতগুলো মামলা চলছে, চলমান আছে এবং বিচার হচ্ছে, এগুলো কর ফাঁকি বলুন, তার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ না দেওয়া, পাওনা পরিশোধ না করা, অর্থ আত্মসাৎ করা এবং সবশেষ অর্থ পাচার, এসব মামলা সম্পর্কে সাধারণের একটা ধারণা আছে যে এই মামলাগুলো শুধুমাত্র আইনিভাবে করা হচ্ছে না, অন্য কোনো উদ্দেশ্য আছে। নাজমুল আশরাফ, আপনি এই যে দীর্ঘ 1990 সালের অভিযোগ ঘটনা 2023 সালে এসে যখন করা হয়, যে সাধারণের যে পারসেপশন, ধারণা যে এইগুলোর পেছনে শুধু আইনগত বা দুর্নীতি না, অন্য কোনো কারণ থাকতে পারে, আপনি কি মনে করেন সাংবাদিক হিসেবে? ধন্যবাদ সাইফুল। ঘটনা হচ্ছে কি যে কোনো একটি অপরাধ যেটি আইনের দৃষ্টিতে অপরাধ এবং আইনগতভাবে আপনি সেই অপরাধটাকে মোকাবেলা করবেন বা অপরাধটাকে আমলে নিয়ে আপনি তদন্ত বিচারের মাধ্যমে তার প্রতিকার করবেন, সাজা দেবেন। সেক্ষেত্রে আইন যতই সঠিকভাবে অনুসরণ করা হোক না কেন, এর একটা রাজনৈতিক দিক আছে। এবং রাজনৈতিক দিকটা কেন আসে, যেটা আপনি পাবলিক পারসেপশনের কথা বললেন, সেই বিষয়টা তখনই আসে যখন এই আইনি প্রক্রিয়ায় কারা যাচ্ছেন, কাদের বিরুদ্ধে যাচ্ছেন, এই দুটি পক্ষের পরিচয়ের কারণে কিন্তু রাজনৈতিক বিবেচনাটা আসে এবং হয়রানি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা শুনি। এখন এই সবশেষ যে অভিযোগটি দুদক তদন্ত করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ওনার একটা প্রতিষ্ঠানের নামে ঋণ নেয়া এবং সেটি মওকুফ করে দেওয়া, তার যেই বৃত্তান্ত ব্যারিস্টার মাসুদ বললেন পরিষ্কার, এখানে দ্বিমত করার কিছু নাই যে কিভাবে ঋণ নিলেন, সেটা কেন সঠিক হয় নাই এবং সেই ঋণ নিয়ে কী করেছেন, কাদেরকে দিয়েছেন, কিভাবে সেটা করা যেত বা করা যায় কি না, সেই ব্যাখ্যা চমৎকারভাবে তিনি দিয়েছেন। এবং এই বিষয়টা এই দুদিন আগে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার মাসুদ এবং ব্যারিস্টার মামুন, যিনি ডক্টর ইউনূসের আইনজীবী, দুজনের মুখে শুনলাম। উনি এখন যেভাবে আইনের বিষয়টা, ঘটনাটা, অভিযোগটাকে স্পষ্ট করে তুলেছেন, ব্যারিস্টার মামুন তার জবাবে যেগুলো বলেছিলেন, সেখানে আমি যেটুকু শুনেছি ওনার বক্তব্য, সেখানে কোনো মানে ল পয়েন্ট ছিল না। সেখানে ডক্টর ইউনূসকে ডিফেম করা, তার এই যে আপনার সম্মান আন্তর্জাতিকভাবে উমুক তুমুক, এগুলো যারা সহ্য করতে পারে না, মানে ওগুলো এক ধরনের রেটোরিক, পলিটিক্যাল রেটোরিক, সেরকমটা বলেছে। নিশ্চয়ই কোর্টের মধ্যে ব্যারিস্টার মামুন এবং ব্যারিস্টার মাসুদ দুজনেই নিশ্চয়ই আইনি পয়েন্টে কথা বলবেন। কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে, নিশ্চয়ই উনি বলবেন ওনার পালা আসলে, যে যেই বিষয়টি এখনও দুদকের তদন্তাধীন আছে, সেটি আদালতের সামনে দুজনকে কেন বলতে হলো, সেটি তো এখনও বিচার প্রক্রিয়া যায় নাই, আদালতে যায় নাই, সেটি একটি ব্যাপার। আর ডক্টর ইউনূস, তার কি অবদান এদেশে, তার কি অর্জন, আন্তর্জাতিক অবস্থান তার কি, আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে পশ্চিমা বিশ্ব তাকে কিভাবে দেখে, এবং সেই পশ্চিমা বিশ্বে তার যত বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, নোবেলজয়ীদের বাইরেও বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সাথে, আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে তার যে ব্যক্তিগত সম্পর্ক, তার একটা বড় শক্তি এবং প্রভাব আছে। সেটাকে তিনি বাংলাদেশে তার প্রতিপক্ষ বা বাংলাদেশের যারা সরকার পরিচালনা করছেন এখন, তারা যাকে প্রতিপক্ষ মনে করেন, তারা ওই বিষয়ে যে অভিযোগগুলো করেন যে ডক্টর ইউনূস তার যে ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাব আন্তর্জাতিকভাবে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, সেটাকে কাজে লাগাচ্ছেন কি না সরকারের বিরুদ্ধে। আবার ডক্টর ইউনূসের পক্ষ থেকে যেটা বলা হয় যে সরকার তার প্রতি বিরূপ হয়ে
মূলত কিন্তু বিরোধটা এই সরকারি দলের সাথে হয়েছে সেই 111-এর সময়, যখন তিনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, যখন তিনি একটি দল গঠন করতে চেয়েছিলেন, যখন বড় দুটি দল এবং বড় দুজন নেত্রীকে একরকম রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছিল, তখন তার আবির্ভাব, তার রাজনীতিতে আসা এবং 111-এর যারা আপনার শক্তি দেশি বিদেশি তাদের হয়ে তিনি মাঠে এসেছিলেন, কিন্তু তিনি পরে আবার ফিরে গিয়েছেন, রাজনীতি তার জন্য উপযুক্ত না মনে করেছেন বা সুবিধা করতে পারেন নাই। ফলে ওই সময়ে রাজনীতির বিপরীতে বড় দুটি দল, বড় দুজন নেত্রীর বিপরীতে তার যেই আগমন এবং নির্গমন এবং তার পেছনে যে শক্তি, ওই সময় থেকে বিরোধটা তৈরি হয়েছে, যেটা আমরা দৃশ্যত দেখে বুঝতে পারি। সেই কারণে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই অভিযোগগুলো করছেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন, মানুষ কি ভাবছে সেই ভাবনাটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব আছে, নির্বাচনে জনমত প্রভাবের ব্যাপারে গুরুত্ব আছে। কিন্তু আদালত বা আইনের কাছে এই জনমত, এই অভিযোগ, এই পাল্টা অভিযোগ, এই ধারণা, আমার আপনার নানান ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলোর কোনো মূল্য কিন্তু আদালতে নাই। জি না, নাজমুল আশরাফ যে প্রশ্ন আপনার কাছে করেছে ওর সঙ্গে আমি একটু যুক্ত করি যে এটি একটা হলো দুদক তদন্ত করবে, আপনারা দুদকের কাছে দিয়েছেন, কিন্তু দুদক এখনও কিছু জানায়ও নাই। তারপরও এই বিতর্ক মানে কেন আপনারা এটা সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলন করতে হলো এবং এই বিতর্ক কেন আদালতের বাইরে আসলো? ধন্যবাদ আপনাকে। দেখুন, ঘটনাটা কিন্তু আমরা সূত্রপাত করিনি, আমরা জমা দিয়েছি, দুদকে জমা দিয়েছি এবং আমাদেরকে সাংবাদিকরা যখন আমরা জমা দিতে যাই তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা কি অভিযোগ দিয়েছি, দিয়ে আমরা ওখানে শেষ করে দিয়েছি। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি এর জবাব দুদকেই দেবেন। কিন্তু কি হলো, 29শে মে ওনার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আপনার সংবাদ সম্মেলন করেছি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উনি সংবাদ সম্মেলন করলেন এবং এমন সব তথ্য উপাত্ত দেশবাসীর সামনে তথা সারা বিশ্বের সামনে তুলে ধরলেন এবং ইউনূস সেন্টারের পক্ষ থেকে একটা রিজয়েন্ডার দেওয়া হলো এবং আবার এটা 30 তারিখে দেওয়া হলো আর 2 তারিখে সম্ভবত। রিজয়েন্ডারটা কিসের রিজয়েন্ডার? আমাদের এই যে আমরা যে দুদকে যে অভিযোগ করেছি, যে দুদকে অভিযোগ নিয়ে গেল সেই অভিযোগের প্রতিবাদ করলেন ইউনূস সেন্টার, দুদকে নয়, পাবলিকলি ওনারা রিজয়েন্ডার, ওনারা প্রেস ব্রিফিং করলেন, মানে ওনাদের ইউনূস সেন্টারের মাধ্যমে। এরপরে আবার ডক্টর ইউনূস এই ব্যাপার নিয়ে নিজেও তিনি অন্য কোনো ব্যাপারে হয়তো বা আদালতে গিয়েছিলেন, সেখানে আমাদের এই বিষয়টা নিয়ে তিনি নিজেও কথা বললেন। যখন এই কথাগুলো বললেন, উনি বললেন ওনার পরিবারকে সংশ্লিষ্ট করা হয়েছে, উনি খুব দুঃখ পেয়েছেন, অভিশাপ, অনেক কিছু আপনারা মিডিয়াতে দেখেছেন, সব কিছু পাবলিক। এই প্রেক্ষাপটে আমাদের গ্রামীণ ব্যাংকও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, গ্রামীণ ব্যাংক একটি নোবেল জয়ী প্রতিষ্ঠান। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল পেয়েছেন, তিনি কিন্তু গ্রামীণ ব্যাংকের কারণে, গ্রামীণ ব্যাংকের সাথে নোবেল প্রাইজ পেয়েছেন। মূল অর্জন গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক না থাকলে ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ পাওয়া কিন্তু হতো না, এটি বাস্তব সত্য। তো এই প্রেক্ষাপটে নোবেল জয়ী এই প্রতিষ্ঠানটি এবং যার সঙ্গে এদেশের 1,05,00,000 মানুষের ভাগ্য জড়িত, 22,000-এর উপর কর্মচারীর ভাগ্য জড়িত, তারা মনে করলো যে ভুল তথ্য দেশবাসীর সামনে তুলে ধরা হলো, যে মিথ্যা তথ্য দেশবাসীর সামনে তুলে ধরা হলো, তার একটা উত্তর দেওয়া প্রয়োজন। যে কারণে আপনি দেখেছেন সংবাদ সম্মেলনে আমি সংবাদ সম্মেলনটা করেছিলাম, প্রতিটি আমরা তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণসহ আমরা তাদের ভুল ভ্রান্ত তথ্যের উত্তর দিয়েছি, যে কারণে আমাদেরকে এটি একটি সংবাদ সম্মেলনের মধ্যে করতে হলো। এবং আরেকটি কথা আমি বলে দেই, একটু দেখবেন যে ওই দিন একটা খুব ইনডিসেন্ট ঘটনা ঘটেছে, যেটা নর্মালি ঘটে না। সেটা হচ্ছে, উনি যেমন সংবাদ সম্মেলন যেদিন করেছেন, আমরা কিন্তু কেউ ওখানে যাইনি। উনি সংবাদ সম্মেলন করেছেন, ওনার সাংবাদিকদেরকে উনি ওনার মতো করে কথা বলেছেন। আপনার চ্যানেলেই দেখবেন যে সুন্দর একটা মানে আপনার ইউটিউবে ভিডিও করেছে, সেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনূস সাহেবের আইনজীবী, আমি কিন্তু এগুলো কিছুই জানি না, পরে দেখেছি, আমার পিছনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে তিনি সব কিছু শুনছেন। এরপরে কি হলো, আমি যেই ওখান থেকে সরে গেলাম, উনি এসে আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম, যে সাংবাদিকদেরকে ইনভাইট করেছিলাম, আমরা কিন্তু আমাদের উনি সেটা হাইজ্যাক করে নিলেন। হাইজ্যাক করে নিয়ে উনি একটা জ্বালাময়ী রাজনৈতিক বক্তব্য, যেটা আশরাফ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, উনি ভালো করতেন, উনি যদিও হাইজ্যাক করেছেন একটা
মানে আপনার সাংবাদিকতা বা একটা সব কিছু সংবাদ সম্মেলনে এই ধরনের ঘটনা ঘটে না। আমরা সংবাদ সম্মেলন ডেকেছি, সেখানে উনি এসে সেটাকে হাইজ্যাক করে নিলেন। ঠিক আছে, তারপরেও যদি তিনি তথ্যভিত্তিক আমি যে উত্তর দিয়েছি তার উত্তর দিতেন, তাহলে দেশবাসী বিভ্রান্ত হতো না। ওনারা এখন একটা সমস্যা দেখা দিয়েছে। ডক্টর ইউনূস অত্যন্ত বড় মাপের মানুষ, সবাই সারা বিশ্বে তার কথাকে বিশ্বাস করে। এখন উনি যখন কথা বলেন, আমি একটা কথা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক সময় যেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারছেন না। উনার মুখ দিয়ে যখন এই সত্যের অপলাপগুলো চলে আসে, তখন কিন্তু দেশবাসী বিভ্রান্ত হয়, সারা বিশ্ব বিভ্রান্ত হয়। সেই ক্ষেত্রে আমরা যখন কথা বলি, গ্রামীণ ব্যাংক একটি অত্যন্ত দায়িত্বশীল প্রতিষ্ঠান, এদেশের মানুষের কাছে দায়বদ্ধ, এদেশের মানুষ এই প্রতিষ্ঠানটার মালিক। অতএব আমাদেরকে তথ্য ভিত্তির উপরে কাজ করতে হয়। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি এখানে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন প্রতি পদে পদে ভঙ্গ করেছেন। তিনি আইনগতভাবে ভঙ্গ করেছেন গ্রামীণ ব্যাংকের সদস্যদের সাথে। আপনারা ওনার নোবেল বিজয়ী যে বক্তব্যটা, নোবেল পুরস্কার পাওয়ার পর, এটা সমস্ত মিডিয়ায় আপনারা পাবেন। উনি বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্য দিয়ে উনি দেখিয়েছিলেন এইভাবে হাত দিয়ে, এই যে নারীরা, এরা একদিন গ্রামীণ টেলিকমের মালিক হবে, গ্রামীণ ফোনের মালিক হবে। সেই স্বপ্ন কি উনি সেটি কিভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে একেবারে ক্রিমিনাল অফেন্সের, আমরা যেটা মনে হচ্ছে এটা একদম আমাদের কাছে, আমাদের আইনজ্ঞদের কাছে মনে হচ্ছে ক্রিমিনাল অফেন্স, সেইটা করে তিনি সেই প্রমিসকে ব্রেক করেছেন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর থাকা অবস্থায়। গ্রামীণ ব্যাংকের অনেক সম্পদ, যেগুলো গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনেকগুলো প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বোর্ডের পারমিশন নিয়ে উনি তৈরি করেন, সেই প্রতিষ্ঠানগুলোর কথা ছিল এগুলো গ্রামীণ ব্যাংকের। উনি একটা শব্দ বলতেন, গ্রামীণ পরিবার, কিন্তু সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এখন উনি জবরদখল করে আছেন। এবং গ্রামীণ ব্যাংকের যে সদস্যরা, গ্রামীণ ব্যাংকের যাদের জন্য এটা করা হয়েছিল, তারা কেউ মালিক না। এই যে তর্ক বিতর্কগুলো, সত্য এবং মিথ্যা এর বিতর্কগুলো চলছে, আমরা এবং এর সঙ্গে ডক্টর ইউনূস নিজেকে বর্তমান পরিস্থিতির জীবনকে অভিশপ্ত বলেছেন। এর জবাবে আপনিও খুব কঠিনভাবে কিছু কথা বলেছেন। এই প্রসঙ্গ নিয়ে আপনারও বক্তব্য শুনবো, নাজমুল সব আপনার কাছেও আসবে। একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম সত্য, মিথ্যা ও অভিশাপের নতুন বিতর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সঙ্গে রয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার এবং রয়েছেন TVN 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। ব্যারিস্টার মাসুদ, আপনি বিরতির আগে যেটি বলছিলেন যে এই যে বিতর্ক সত্য মিথ্যা, ডক্টর ইউনূস সত্য মিথ্যার পার্থক্য করতে পারছেন না। উনি তার বিরুদ্ধে যত অভিযোগ, এটাকে অভিশাপ বলে মন্তব্য করেছেন সাংবাদিকদের কাছে একটি আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে। আবার এর জবাবে আপনিও খুব কঠিনভাবে একটা অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি ডক্টর ইউনূসকে বলেছেন প্যাথোলজিক্যাল লায়ার। এই কঠিন অবস্থান কেন? আইনি ডিবেটের বাইরে কি এটা অন্যভাবে চলে যাচ্ছে? না, আমি আসলে ডক্টর ইউনূসকে এইভাবে, আমি যেভাবে বলেছি সেটা বলেছি যে যখন কোনো ব্যক্তি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না, তখন ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করা হয় যে প্যাথোলজিক্যাল লায়ার। আমি এইভাবে কথাটি বলেছি। এর কারণটা আমি আপনাকে একটু বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে, আপনি যদি তার বিভিন্ন বক্তব্যগুলো দেখবেন, তিনি যখনই সংবাদ বা সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তিনি নানা ধরনের ভ্রান্ত তথ্য দিচ্ছেন, তিনি নানা ধরনের ইমোশনাল গেম প্লে করছেন। আমরা আইনি বিষয় নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমাদের কোনো প্রকার রাগ অভিমান কিচ্ছু নেই। আমরা তাকে মেলাইন করতে চাই না। আমরা যেটা হয়েছে, আমাদের কাছে যে দালিলিক প্রমাণগুলো এসেছে তার অপরাধের, তিনি যে অনিয়ম করেছেন, তিনি যে অসত্য কথা প্রতিনিয়ত বলছেন। আমি একটা সত্য উদাহরণ দেই। এই কথাটা দিয়ে সারা জাতিকে, সারা জনগণকে, সারা বিশ্বকে তিনি কিন্তু একটা মিথ্যা মাঝে রেখেছেন। কোন জায়গাটায়? আপনাদেরকে আমরা দালিলিক প্রমাণ দিয়ে দেখাতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক সৃষ্টির যে তথ্য,
তিনি যে বারবার বলেন এই ব্যাংকটির ওনার ব্যাংক, সিএনএনের সামনে বলেন আমার ব্যাংক, এই যে কথাটা, আমরা প্রকৃত সত্য তথ্য যদি উনি জাতির সামনে তুলে ধরতেন, প্রকৃত সত্য কথাটা যদি জাতিকে বলতেন, তাহলে ওনার কিন্তু এই অবস্থায় পড়তে হতো না। এরপরে দেখেন ওনার আইনজীবী, আমি একটা শুধু বলি যে আমি যে অভিশাপের কথা বলেছি, সেই অভিশাপ তো 1,05,00,000 সাথে উনি যে তাদের সাথে যে বিশ্বাসভঙ্গ করেছেন তার প্রতিটা প্রমাণ আমাদের হাতে আছে। সেই সঙ্গে ওনার আইনজীবী গতকাল আমরা আমাদের সংবাদ সম্মেলনের পরে যে বক্তব্য দিয়েছেন, সেখানে দেখেন কি কথা বললেন। ওনারা আইনের কথা বলতে পারতেন, সেখানে যে গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যারা কাজকর্ম করেছে, যারা এখানে চাকরি করেছেন এবং এখন যারা চাকরি করছেন, তাদেরকে কি বললেন, যারা ভাত খাইতে পারতো না। কথাটা দেখেন, আপনি একটা সরকারি ব্যাংকে, এখানে মেধাবী লোকজনরা চাকরি করছে, আপনি কি, ওনার ভাব হচ্ছে এই ব্যাংকটা ওনার ব্যক্তিগত ব্যাংক, এর কর্মচারীরা ওনার কৃতদাস। উনি যে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন, এই গ্রামীণ ব্যাংকের লোকজনরা নাকি ভাত খেতে পারতো না, তাদেরকে উনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন যদি এইরকম ভাষা যিনি ব্যবহার করেন, তখন আমাদেরকে তো জাতির সামনে আমাদেরও দায়বদ্ধতা আছে যে জাতিকে সঠিক তথ্য দিয়ে জানানো। 1976 সালে, এইটা আমি একটু ছোট্ট করে বলে দিই, 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওই অবস্থায় ওই বিভাগ, অর্থনীতি বিভাগ, তারা একটা রিসার্চ প্রজেক্ট করলো। রিসার্চ প্রজেক্টটা কি? সে রিসার্চ প্রজেক্টটার হলো যে কিভাবে গ্রামীণ জনগণের মাঝে মাইক্রো ক্রেডিট ব্যাংকিং সেবার মাধ্যমে দেওয়া যায়, সে ব্যাপারে একটা রিসার্চ প্রজেক্ট। এবং সেই প্রজেক্টের সুপারভাইজারকে ডক্টর মোহাম্মদ ইউনুস। আমরা তার অবদানকে অস্বীকার করতে চাই না, কিন্তু সেই সঙ্গে তিনি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির ওই বিভাগের অবদান, তার ছাত্রদের অবদান, যারা রিসার্চ করেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি যে টাকা দিয়েছে, সেই অবদানগুলো যদি উনি বারবার বলতেন, তাহলে কিন্তু এই বিতর্কগুলো আসতো না। এরপরে কি হলো, ওই সময় আরও একজন এই ব্যাপারে রিসার্চ করছেন, উনি যে বলেন মাইক্রো ক্রেডিটের জনক উনি। আমরা সেই ইতিহাসগুলো তো অনেক, আমরা এখানে হয়তো সেই পরিসরে আলোচনার সুযোগ পাবো না, কিন্তু একটু বলে দেই, জাস্ট দুটো কথা আমি শেষ করে দিই। এরপর 1978 সনে বাংলাদেশের যখন বাজেট 2,499 কোটি টাকা, তখন ওনাকে 100 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিল এই প্রজেক্টটা চালানোর জন্য। তারপরে কি হলো, ওই প্রজেক্টটা 1983 সালে আত্মীকরণ হলো। ওনার আইনজীবী বলছেন কি, ওনার নাকি সমস্ত সহায় সম্পত্তি দিয়ে উনি নিঃস্ব হয়ে গেলেন, যে বিষয়ে আমরা মামলাটা করেছি আর কি। উনি বললেন যে ওনাদের 2 বিঘা জমি, 2তলা ভবন, এবং এগুলো তো সম্পূর্ণ, এটা মিথ্যাচার ছাড়া কি বলবেন। যখন জাতির সামনে আপনি বলেন আমি সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি, আর বাস্তবে আপনাকে আমি বলি, ওনার যে জায়গাটার এখন ওনারা মালিক, এটা প্রায় 100 কোটি টাকার উপরের সম্পদ এখন এই প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডের, যেটার মালিক বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু জাতির সামনে উনি বলছেন যে আমি এগুলো সব দিয়ে নিঃস্ব হয়ে গেছি। এখন জাতি ভাবছেন উনি দেবতা, জাতি ভাবছেন উনি ফেরেশতা, কিন্তু বাস্তবে তো তাই নয়। যাই হোক, এগুলো, এই অভিযোগগুলো আপনারা করেছেন, এগুলো এখন তদন্ত হবে, বিচার হবে, সেটা কি হবে জানি না। আমরা সবসময় কিন্তু বলি যে উনি বিচার তদন্ত ফেস করে উনি বেরিয়ে আসুক। আইনগত বিচার প্রক্রিয়ার বাইরে যে সমস্ত ভাষার লড়াই হচ্ছে, যে সমস্ত শব্দ ব্যবহার করা হচ্ছে, নাজমুল আশরাফ, প্যাথোলজিক্যাল লায়ার অথবা অভিশপ্ত জীবন, এইটাকে আপনি কিভাবে? না, এটা নিশ্চয়ই ভালোভাবে দেখার উপায় নাই, আপনি যদি সুস্থ স্বাভাবিকভাবে চিন্তা করেন। এখন ধরেন পক্ষ বিপক্ষ যখন থাকে, ব্যারিস্টার মাসুদের বিপরীতে ব্যারিস্টার মামুন সাহেব থাকলে হয়তো ওনার প্রত্যেকটা কথা জবাব দিতেন, কিন্তু আমি সংবাদকর্মী হিসেবে যেটা বুঝি, উনি ডক্টর ইউনুসকে প্যাথোলজিক্যাল লায়ার, সত্য মিথ্যা বোঝেন না, গল্প, ডক্টর ইউনুস যা বলেছেন এগুলো গল্প গুজব, সেগুলো বলছেন। এখন ডক্টর ইউনুসের অবস্থান, তার বক্তব্য, সত্য মিথ্যা যেগুলো মামলা সংশ্লিষ্ট বা অভিযোগ সংশ্লিষ্ট, সেগুলো আদালতে নিষ্পত্তি হবে তদন্তের মাধ্যমে, বিচারের মাধ্যমে। কিন্তু যেগুলো নিয়ে লড়াই হচ্ছে, কথা লড়াই, এটা পুরনো। ডক্টর ইউনুসকে আপনার সুদখোর, তারপরে রক্তচোষা, উমুক তুমুক, এগুলো তো আমরা বলতে শুনেছি। ওটা ছিল রাজনৈতিক বক্তব্য, তারই ধারাবাহিকতা এখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েও আমরা এরকম বক্তব্য শুনছি। আবার বিপরীত দিক থেকেও ডক্টর ইউনুস বলছেন যে তিনি অভিশপ্ত জীবন কাটাচ্ছেন, তার প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এগুলো তিনি বলছেন। তার উকিল তো আরও জোর গলায় বলছেন। কিন্তু এই সব কিছুর পেছনে যেটা শুরুতে বলছিলাম, যে আসলে আমরা কি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এতগুলো প্রতিষ্ঠান চালাতে গিয়ে, গ্রামীণ ব্যাংক সহ যেগুলো তিনি প্রতিষ্ঠা করেছেন, প্রায় 39টা বোধহয় প্রতিষ্ঠান, সেগুলোতে কি কি অনিয়ম দুর্নীতি করেছেন, সেই দুর্নীতি অনিয়মের মাত্রা কতখানি,
এখনকার বাস্তবতায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দুর্নীতি অনিয়ম যেগুলো হয় সেগুলো সরকার দেখে কিনা, বিবেচনা নেয় কিনা, এরকম বহু প্রশ্ন আসতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে এই সরকার ধরেছেন এবং তাকে নানানভাবে বিচারের আওতায়, কাঠগড়ায়, আদালতে নেওয়ার চেষ্টা করছেন, বক্তব্যের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে হেয় বা ছোট করার চেষ্টা করছেন। বিপরীতে তিনি তার অসহায়তার কথা বলে সহানুভূতি নিচ্ছেন, একই সাথে তার যে বহির্বিশ্বের শক্তি, পরিচিতি, প্রভাব, বন্ধুত্ব, সেগুলো তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। ফলে আমরা এরকম একটা বিরোধের মধ্যে পড়ে গেছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এত বছরের যেই আপনার ক্যারিয়ার, তার অর্থনীতিবিদ হিসাবে নোবেল পুরস্কার পাওয়া, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করা, গ্রামীণ ফোন থেকে শুরু করে আরও অনেক কিছু, সেগুলোর সুফল এদেশের মানুষ কতটা পেয়েছে এবং উনি যে নোবেল পুরস্কার পেলেন, যদিও নোবেল নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক আপত্তি আছে, এমন সব মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হয় যারা সারা পৃথিবীর জন্য ক্ষতিকর, সেরকম মানুষ নোবেল পুরস্কার পায়। আবার অনেকের অবদান যতটা না তার চেয়ে অনেক বেশি বড় করে দেখানো হয় নোবেল পুরস্কার দেওয়ার জন্য, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু আমাদের মতো একটা দেশের একজন মানুষ সেরকম একটি পুরস্কার পেয়েছেন, যেটি পেলে পরে গোটা বিশ্বে অনেক ভাবমূর্তি বলি, সুনাম বলি, প্রভাব বলি, অবদান রাখার সুবিধা পাওয়ার সুযোগ থাকে। আমরা এই নোবেল পুরস্কার পাওয়াকে, আমি ব্যক্তি ইউনূস, গ্রামীণ ব্যাংক বাদ দিলাম, বাংলাদেশ নোবেল পুরস্কার পেয়েছে, সেটাকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাচ্ছি না নেতিবাচকভাবে কাজে লাগাচ্ছি? ব্যক্তির বিরুদ্ধে লাগতে গিয়ে আমরা ওই সুবিধাটাকে হাতছাড়া করছি কিনা, বা যতই আপনি আইনি প্রক্রিয়ার কথা বলেন, তদন্ত, বিচার, প্রমাণ, তথ্য সব কিছু বলেন না কেন, সারা বিশ্বের ধারণা কিন্তু ওই ডক্টর ইউনূসের পক্ষে, যে তাকে হয়রানি করছে সরকার, তাকে এক রকমের কি বলবো আক্রমণের শিকার করছে, তার বিরুদ্ধে অন্যায় অবিচার করা হচ্ছে, তার মতো একটা ব্যক্তিকে এরকম করা হচ্ছে কারণ তিনি পশ্চিমের বন্ধু, আমেরিকার বন্ধু, ইত্যাদি ইত্যাদি। ফলে ওইটা ধারণা হতে পারে, আইন আদালতে কি প্রমাণ করবেন সেটা বড় কথা না, কিন্তু আইনের বাইরে যে দুনিয়া আছে সেই জায়গাটাতে আমরা জাতীয়ভাবে, জাতি হিসেবে, দেশ হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা সেইটাকে দেশের স্বার্থে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারতাম কিনা, বা এখনও পারি কিনা। এই মুহূর্তে বাংলাদেশের যে সংকট, সেটি আর্থিক বলি, রাজনৈতিক বলি, গণতান্ত্রিক বলি, সারা বিশ্বে নানান সংকটের মধ্যে বাংলাদেশের অবস্থান বলি, আঞ্চলিক বলি, আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের দূরের বন্ধুর সাথে, আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত, নানান সংকটের মধ্যে আমরা আছি। আমাদের অর্থনীতি সংকটটা বেশ প্রকট এবং সেটার জন্য আন্তর্জাতিক প্রভাব, যুদ্ধ, বিগ্রহ, অমুক তমুক সব কিছু আমরা বলতে পারি। আমাদের জাতীয় অনেক কারণ আছে, আমাদের সুশাসন, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের ন্যায় বিচার, আমাদের নির্বাচন, আমাদের গণতন্ত্র, আমাদের জবাবদিহিতা, আমাদের যা কিছু বলি, সব জায়গায় নানা রকমের সংকট আছে। তার মধ্যে আমরা আরও নতুন সংকট তৈরি করে বাইরের যে সহযোগিতা বা বাইরের বাস্তবতার যে কুপ্রভাব বা ক্ষতিকর প্রভাব পড়তে পারতো, সেখান থেকে আমরা কি মুক্তি পাচ্ছি বা কোনো উপশম হচ্ছে, নাকি সেটাকে আরও ঘনীভূত করছি, সেই প্রশ্ন আসতে পারে। আমি শেষ করবো আপাতত, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার কারণে সারা বিশ্বে তার যে অবস্থান এবং বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে তিনি যে বক্তব্যগুলো দেন, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড বলেন, বহু জায়গায়, এবং সেই ভাষণগুলো যদি আপনি শুনে থাকেন ইউটিউবে, আপনি মুগ্ধ হবেন, আপনি গর্ববোধ করবেন যে এই লোকটা বাংলাদেশের। কিন্তু আবারও বলছি, তাই বলে তিনি অন্যায় করলে, তিনি বেআইনি কাজ করলে তার কি সাজা হবে না? কিন্তু সাজা দিতে গিয়ে আমরা অন্য সব অর্জন এবং শক্তি, যেটা আমাদের বাংলাদেশের শক্তি হিসেবে যদি আমি বিবেচনা করি, সেগুলোকে আমরা ক্ষতিগ্রস্ত করছি কিনা। জি, অনেক ধন্যবাদ। আমরা মাসুদ আক্তার আপনার কাছে আসবো, আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবার আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারাও থাকুন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। ব্যারিস্টার মাসুদ আক্তার, ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধের, অন্যায়ের বিচার করতে গিয়ে বাংলাদেশ জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে প্রশ্ন তুলেছেন নাজমুল আশরাফ, আপনি কি মনে করেন যে এই বিচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি অথবা অন্যান্যভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে কোনো ক্ষতির শিকার হচ্ছে? আমি নাজমুল ভাইয়ের বক্তব্য শুনলাম। উনি যে কথাগুলো বলেছেন রাজনৈতিক কথা, উনি একজন সাংবাদিক, সেটা স্বাভাবিক। ওনার বক্তব্য উনি তুলে ধরেছেন যে আমরা জাতির ক্ষতি করছি কিনা, কিন্তু আমার বক্তব্য হলো খুব সামান্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আইনের ঊর্ধ্বে? তিনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে তাকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে না? এখানে আপনাকে মনে রাখতে হবে, গ্রামীণ ব্যাংকের সদস্য 1,05,00,000, তাদের স্বার্থ রক্ষা করা গ্রামীণ ব্যাংকের আমানত, গ্রামীণ ব্যাংকের পবিত্র দায়িত্ব।
এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো পাচ্ছি, যে অভিযোগগুলো আমাদের সামনে উঠে এসেছে, সেখানে আপনি হয়তো ভাববেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 9.5 কোটি টাকার আপনার অভিযোগ নিয়ে আসছেন, 100 কোটি টাকার অভিযোগ নিয়ে এসছেন। না, আমাদের কাছে আরও বড় বড় অভিযোগ আছে যেগুলো আপনারা যথাসময়ে জানতে পারবেন। তার মধ্যে একটা শুধু অভিযোগ দিয়ে বলি যে আপনি হয়তো ভাবছেন যে ডক্টর মোহাম্মদ, বাংলাদেশে তো অনেকে 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ হয়, আপনি জেনে অবাক হবেন সেরকম অভিযোগও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আছে। একটা ছোট্ট অভিযোগ আপনাদের সাথে শেয়ার করি। উনি যে গ্রামীণ টেলিকম, উনি সামাজিক ব্যবসার যে কনসেপ্টটা বিশ্বের দরবারে তুলে ধরছেন। একটা জিনিস আপনারা রিসার্চ করবেন, আপনি একজন সাংবাদিক, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে দেখতে পাবেন ওনার এই যে অনেকগুলো প্রতিষ্ঠান উনি তৈরি করছেন, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়টা প্রতিষ্ঠান আসলে চলছে। এই যে সামাজিক ব্যবসার যে কনসেপ্ট, ওনার অনেক প্রতিষ্ঠান কিন্তু শত শত কোটি টাকার দেউলিয়া হয়ে আছে, লোন দিতে পারেনি। আমি একটা প্রতিষ্ঠান নিয়ে বলতে চাই, যে প্রতিষ্ঠানটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গোল্ডেন গুজ, সেটা হচ্ছে গ্রামীণ টেলিকম। কারণ আপনি জানেন গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোনের সম্ভবত এটা 34.2% এরকম একটা অংশের মালিক, যে কারণে প্রতি বছর প্রায় 1100 কোটি টাকার মতো গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন থেকে পেয়ে থাকে, 1000 কোটি টাকার উপরে প্রতি বছর। এই গ্রামীণ টেলিকমকে কিন্তু ওনার নোবেল দেখেন, গ্রামীণ ফোনের যে লাইসেন্স নেওয়া হয়েছে সেখানে সব কিছু তথ্যপত্র, আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনাদের কাছে এই তথ্যগুলো পাবলিকলি ওপেনলি আছে। আপনারা দেখবেন যে এইগুলো গ্রামীণ ব্যাংকের জন্য করা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের কারণে সেই সময় 96-এর পরে সরকার ওনাকে এই গ্রামীণ ফোনের যে লাইসেন্স দিয়েছিল সেই লাইসেন্স ফিটা ওয়েভ করে দিয়েছিল। এগুলো সব কিছু হওয়ার কথা ছিল গ্রামীণ ব্যাংকের জন্য। আজকে এই প্রতিষ্ঠানটি শত হাজার কোটি টাকার উপরে ইনকাম করে, যার অর্ধেক, একটা চুক্তিও আছে যার অন্তত অর্ধেক, মিনিমাম অর্ধেক আসবার কথা ছিল গ্রামীণ ব্যাংকের কাছে। এর একটা টাকাও এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কাছে আসেনি। আপনি হয়তো ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দুর্নীতি কত হাজার কোটি টাকা হলে ওনার জন্য বিফিটিং হবে, এটা কিন্তু ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে উনি খুব সুন্দর কথা বলেন, হি ইজ এ গ্রেট স্টোরি টেলার, কিন্তু স্টোরি টেলিংয়ের মাঝে যে দুর্নীতিগুলো ছেয়ে আছে এটা যদি আমরা না জানি, এটা যদি আমরা না বুঝি, এটাকে যদি আমরা, উনি দাতা সংস্থার স্বার্থ ভঙ্গ করেছেন। আমরা তো আমেরিকার যে দাতা সংস্থা আছে তাদের স্বার্থকে, ওখানে আপনি আমেরিকায় ছিলেন, আপনি আমাকে যেটা বলেছেন, আমেরিকায় যখন মানুষ বিভিন্ন ফাউন্ডেশনে টাকা দেয় তারা কিন্তু তাদের কষ্টার্জিত টাকা দেয়, সেই টাকার তারা কিন্তু আমেরিকাতেও সেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে। বাংলাদেশে এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়নি, এগুলো ইআরডির মাধ্যমে এসছে, গ্রামীণ ব্যাংকে এসছে। সেই টাকাকে তিনি কিভাবে নিজের মতো করে ব্যবহার করেছেন, যে চক্রের মধ্যে ফেলে তিনি ব্যবহার করেছেন, এগুলো যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হবেন যে আপনি বলছেন যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তো অন্যরা করে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ এত খুব সামান্য? আপনারা দেখবেন যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কত বিশাল, সেটা খুব শীঘ্রই আমাদের তার মানে এই অভিযোগগুলো আসছে দুদকের বা আপনাদের তথ্যপত্র আছে। জি, ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে চলে এসেছে নাজমুল আশরাফ। জি, অল্প করে বলবো, যেটা বলছেন যে উনি আইনের ঊর্ধ্বে কিনা, নিশ্চয়ই না। এবং আমি কিন্তু আমার আগের দফার বক্তব্যে বলেছি নিশ্চয়ই উনি আইন কানুনের ঊর্ধ্বে না। উনি যত বড় ব্যক্তি হন না কেন, যত সাফল্যই থাকুক না কেন, যত প্রভাবী থাকুক না কেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আইনের প্রয়োগ, বিচার আচার, মামলা মোকদ্দমা, এগুলো যেই বিবেচনায় হয় এবং তার চর্চাটা গত 10-15 বছরে যেভাবে বেড়েছে, সেখানেই মানুষের সন্দেহটা তৈরি হয়। এখন ধরেন আপনি চমৎকারভাবে বিভিন্ন ঘটনা এবং তার আইনি দিক তুলে ধরেছেন, এবং আদালতে নিশ্চয়ই আরও সূক্ষ্মভাবে একেবারে আইনের রেফারেন্স দিয়ে তুলে ধরবেন, তার মধ্য দিয়ে বিচারটা হবে। কিন্তু বাংলাদেশের সকল মামলার, সকল ঘটনার বিচারের ক্ষেত্রে আমি এটা বলছি না। যেই মামলা, যেই বিচার, যেই ব্যক্তিগুলোর সাথে ক্ষমতা বা রাজনীতি বা প্রভাবের সম্পর্ক থাকে, অর্থনীতির সম্পর্ক থাকে, সেগুলো যে সুষ্ঠুভাবে হয় না, সেখানে যে অনেক রকমের প্রভাব বিস্তার করা হয়, সেগুলোর গুরুত্ব যে অন্য আর 10টা বড় অপরাধের চেয়ে বেশি দেওয়া হয়, এবং আপনি ধরবেন 2 জনকে, ছাড়বেন 20 জনকে, 2 টাকা দামের লোকজনকে ধরবেন, 100 টাকা দামের লোকজনকে ছাড়বেন, এই যে আপনার রাজনৈতিক অবস্থান বা বিবেচনা বা সিদ্ধান্ত, সে কারণেই বিচার আচার, আদালত, এগুলোর প্রতি মানুষের আস্থা কমে। সেই জায়গায় আমি বলবো যে এই বিচার আচার প্রভাবের ফলাফল কি হবে সেটা আমরা দেখব নিশ্চয়ই, কিন্তু
পাশাপাশি একটা জিনিস আপনাকে একটু জাস্ট মনে করাই দেব যে এই বিতর্ক কিন্তু আজকের না। ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে অভিযোগ, সত্য মিথ্যা বিতর্ক পুরনো, এবং এই বিতর্কে প্রধানমন্ত্রী নিজেও বক্তব্য রেখেছেন এবং সংবাদ সম্মেলনে বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ এবং বিচার হচ্ছে এটা ওপেন। উনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তার বিশেষজ্ঞ আইনজীবী নিয়ে এসে এগুলো পর্যবেক্ষণ করতে পারেন। তাহলে কিভাবে এটা বাংলাদেশের বিচার আচার বা ওটার সঙ্গে তুলনা করা যায়? জাস্ট 30 সেকেন্ড যদি ব্রাদার দেন, যে দেখুন শেষ করুক নাজমুল আশরাফ, আপনাকে 30 সেকেন্ড দেব। আপনি প্লিজ এক মিনিট। সরকারের ওই অফারটা খুব ভালো ছিল, তারা চাইলে সেরামানের আইনজীবী এনে স্বচ্ছতার বিষয়টা আরো নিশ্চিত করতে পারতেন। তাদের যে আইনজীবী আছেন তারা তো তার মধ্যে দেখছেনই। আমি বলছি সব কিছুই আইন মাফিক হলো শতভাগ, কিন্তু আমি বলছি যে এই একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা যে পরিমাণ গুরুত্বায়ন করছি এবং স্বচ্ছতা, বিচার, ন্যায় বিচার, প্রভাবমুক্ত হওয়া বিষয়গুলো আমরা বলছি, সব ক্ষেত্রে করছি কিনা, সেখানে হচ্ছে সরকারের নৈতিক অবস্থানের প্রশ্নটা। ধন্যবাদ। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, আমি গ্রামীণ ব্যাংকে রিপ্রেজেন্ট করছি, আমি সরকারকে রিপ্রেজেন্ট করছি না, কিন্তু তারপরে বলতে চাই যে দুদক একটি আমাদের বিশ্বাস আছে এবং অনেক বড় বড় কিন্তু অপরাধের বিচার আসছে। আপনি যে কথাটা বলছেন যে আমাদের দেশে একটা ঢালাও যদি আমরা কথা বলি, তাহলে কিন্তু আইনের শাসন কোনোদিনই প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সরকার বলুন, সবারই আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান যদি চেষ্টা করে, আজকে কিন্তু অনেক ক্ষেত্রে আইনের শাসন ঢালাও যে অভিযোগ যে সরকার ঢালাও অভিযোগ রাজনীতিবিদ্যা করেন। আমি যেটা বলেছি যে ডক্টর ইউনূস বনাম আদার্স যাদের বিরুদ্ধে এর চেয়ে অনেক বড় বড় অভিযোগ আছে, সেই জায়গায় যারা আসছে তারাও কিন্তু দুদক কিন্তু তাদেরকে তদন্ত করছে, কোর্ট সিজ করছে, সেটা করছে। আমরা যে আলোচনায় ছিলাম যে এই তর্ক বিতর্ক এই আইন আদালতের বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা বলা, অবশ্যই সব খারাপ না বা সব ভালো সেটাও বলা হচ্ছে না, সরকারের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু তারা যখন ভালো কাজ করবে সেটাকেও কিন্তু আমরা কেউই আইনের ঊর্ধ্বে নয়, আইনের বিচার হবে সেটা যাতে বাংলাদেশের যে সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং সমানভাবে আইনের আশ্রয় নেবার অধিকার আছে, সেটা যাতে প্রয়োগ হয় সেটাই বলেছেন। আমরাও প্রত্যাশা করব ডক্টর ইউনূসের ন্যায় বিচার করাই না, ন্যায় বিচার হয়েছে মনে করাটাও ব্যাপার। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেই অভিযোগ, তর্ক বিতর্ক, সত্য মিথ্যা আইনিভাবেই পরিসমাপ্তি ঘটবে। তিনি চাইলে তার দেশের আইনজীবীর বাইরেও বিদেশি আইনজীবীর পরামর্শ নিতে পারেন, তার উচ্চতর আদালতে যেতে পারেন এবং গিয়েছেন তিনি। তার বিরুদ্ধে যে সাজা হয়েছে তার বিরুদ্ধে গিয়েছেন। আমরা সেই প্রত্যাশাই করব যে এটা নিয়ে যে মানুষের পারসেপশন, ধারণা, সেটার একটা পরিসমাপ্তি হবে, বিভ্রান্তি দূর হবে এবং আইনগতভাবে এটা একটা চূড়ান্ত পরিসমাপ্তি ঘটবে। ব্যারিস্টার মাসুদ, আমাদের দায়িত্ব হচ্ছে গ্রামীণ ব্যাংকের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা সেই অধিকার আপনার বক্তব্য শুনেছি, পরিষ্কার করেছেন। জি, ব্যারিস্টার মাসুদ আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ এবং নাজমুল আশরাফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা জিরো আওয়ার দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।